জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে রয়েছে আমি শামসুল আরেফিন। ঈদের আগেই ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু করতে চায় সরকার। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের মন্ত্রী পরিষদের আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এমনটিই জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার দ্বিতীয় দিন সকাল 9:30টায় সচিবালয়ে নিজ দপ্তরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন এনএসআই এবং ডিজিএফআই এর মহাপরিচালকদের সাথে আলাদা বৈঠক করেন তিনি। এছাড়া সারা দেশে ফ্যামিলি কার্ড দেওয়ার কর্মপন্থা নিয়ে বৈঠক করেন সংশ্লিষ্ট 12টি মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরা। বৈঠক শেষে মন্ত্রীরা গণমাধ্যমকে বলেন, শুরুতে কয়েকটি জেলায় অতি দরিদ্রদের হাতে কার্ড পৌঁছানো হবে। এ ব্যাপারে অর্থমন্ত্রীর নেতৃত্বে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে কমিটি গঠন করা হয়েছে। এই ঈদের আগেই আমরা পাইলট বেসিসে ফ্যামিলি কার্ড বোধহয় আমরা ওপেন করা যায়, এবং কতটুকু করা যায়, কত দ্রুত করা যায়, সংখ্যায় কি হবে এ নিয়ে আমরা বোধহয় 2-1 দিনের ভিতরে আমরা ফাইনাল করব। এটা কিন্তু ইউনিভার্সাল, এটাকে কোনো রেস্ট্রিকশন থাকবে না। তবে এটা একটা কমিটি করা হয়েছে, হয়তো শুরু করবে হত দরিদ্র থেকে আরম্ভ করে তারপরে দরিদ্র, তারপরে মধ্যবিত্ত, এইভাবে যাবে। যেহেতু পর্যায়ক্রমে দেশের প্রায় 5 কোটি ফ্যামিলিতে আমরা ফ্যামিলি কার্ড দিব, আমরা সেটাকে মাথায় রেখেই বাস্তবায়নযোগ্যভাবে শুরু করব। বিএনপির 29তম দফায় নদী শাসন ও খাল খননের কথা উল্লেখ থাকলেও জলবায়ু পরিবর্তনজনিত সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারের দ্বিতীয় কর্মদিবসেই গুরুত্ব পেয়েছে বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচি। সরকার গঠনের তৃতীয় দিনে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়। এ সময় 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী, খাল, জলাধার খনন ও পুনঃখনন বিষয়ে আলোচনা করেন সদস্যরা। বৈঠক শেষে পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু বলেন, আগামী মে মাস থেকেই শুরু হবে বৃক্ষরোপণ কর্মসূচি। প্রতি বছর লাগানো হবে 5 কোটি গাছ। আর পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি জানিয়েছেন, 1 সপ্তাহের মধ্যে খাল খনন কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। আমাদের ম্যানিফেস্টোতে একটা জিনিস আছে, আপনারা দেখছেন যে বৃক্ষরোপণ প্রতি বছর 5 কোটি বৃক্ষরোপণ করা। আমাদের মোটামুটি কথা হয়েছে কিভাবে বৃক্ষরোপণ করা হবে। পরবর্তী সপ্তাহে সিদ্ধান্ত হবে। সিদ্ধান্ত অনুযায়ী আমরা কিভাবে খাল খনন এই প্রক্রিয়াটা একটা কর্মসূচি এবং বিপ্লব আকারে নিয়ে এই আন্দোলনটাকে সাকসেস করতে পারি, সেই সমূহ সিদ্ধান্ত আমরা পৌঁছাবো। এবং আমাদের কার্যক্রম 180 দিন, যেটা সেই কার্যক্রম আমাদের শুরু হবে ইনশাআল্লাহ। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঐতিহাসিক জয়ে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার পাঠানো এক চিঠিতে বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মার্কিন জনগণের পক্ষ থেকে তারেক রহমানকে এ অভিনন্দন জানান তিনি। চিঠিতে ট্রাম্প আশা প্রকাশ করেন, নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে। পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দুদেশের কৃষক ও শ্রমিকরা লাভবান হবে বলেও প্রত্যাশা করেন ট্রাম্প। পাশাপাশি বিদ্যমান প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্য উচ্চমানের মার্কিন সামরিক সরঞ্জামের প্রবেশাধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলেও মনে করেন মার্কিন প্রেসিডেন্ট। দিল্লির সাথে থমকে যাওয়া সম্পর্ক সমাধানে দুই পক্ষকে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। নিজ মন্ত্রণালয়ে প্রথম দিনের বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। আরও বলেন, বিভিন্ন দেশে বাংলাদেশের ভিসা জটিলতার সমাধানে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সব দেশের সাথেই তো আমাদের চ্যালেঞ্জ আছে, আমাদের ইস্যুস আছে। সেই ইস্যুসগুলো সমাধান করার জন্য আমাদের বাইল্যাটারাল, মাল্টিল্যাটারাল ভাবে আমাদের এগোতে হবে, সেটা আমরা এগোবো। এবং আগেই তো বলেছি, আমাদের সকল রাষ্ট্রের সাথে, সকল সরকারের সাথে আমাদের সম্পর্ক থাকবে। আমাদের স্বার্থ, বাংলাদেশের জনগণের স্বার্থকে সুরক্ষিত করে। শিক্ষা নিয়ে সরকার রাজনীতি করবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন।
সচিবালয়ের সংবাদ সম্মেলনে শিক্ষা খাতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, বাজেট বাড়িয়ে জিডিপির 5% উন্নীত করার পরিকল্পনা এবং শিক্ষক বদলিতে স্বচ্ছ সিস্টেম চালুর ঘোষণাও দেন তিনি। একই সঙ্গে কারিকুলাম রিভিউ করে পরিমার্জন করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। নিজেদের দ্বিতীয় কর্মদিবসে সচিবালয় সংবাদ সম্মেলনে আয়োজন করেন শিক্ষামন্ত্রী এবং প্রতিমন্ত্রী। এ সময় শিক্ষার সার্বিক উন্নয়নে 12 দফা পরিকল্পনা তুলে ধরেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শিক্ষা খাতে প্রশাসনিক তদবির বাণিজ্য বন্ধ করা হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, বদলিকে একটি নির্দিষ্ট ও স্বচ্ছ সিস্টেমের আওতায় আনা হবে। কোনো ধরনের বদলি বাণিজ্য চলতে দেওয়া হবে না। শিক্ষকদের ক্লাস বাদ দিয়ে রাজপথে অবস্থান করা কাম্য নয় বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। এছাড়াও ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে আনার পরিকল্পনার কথাও জানান তিনি। আগামী 4-5 দিনে আমরা অনেক আলোচনা করে আমরা আশাবাদী খুব অল্প সময়ের ভিতরে 1 সপ্তাহ থেকে 10 দিনের ভিতরে এই রোডম্যাপ গুলো আসলে আপনাদেরকে দিয়ে দেব। আগামী দিনে শিক্ষা ব্যবস্থাকে আমরা যুগ উপযোগী করব, এটাই হচ্ছে আমাদের সংকল্প। আমরা কারিকুলাম রিভিউ করব এবং যেখানে যা পরিমার্জন করা প্রয়োজন সেটা আমরা করব। আমরা এমন অ্যাপস করব যেখান থেকে বদলির সম্ভাবনা কার কোথায় কিভাবে হতে পারে তদবিরবিহীন এবং তাদের রেজাল্টের উপর বেসড করে এই ধরনের একটা প্রস্তুতি আমার রয়েছে। দেশকে এগিয়ে নিতে ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সরকারকে গঠনমূলক সমালোচনা ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সর্বাত্মক সহযোগিতা করবে জামায়াতে ইসলামী। রাজধানীর মিরপুরে এক ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে ডাক্তার শফিকুর রহমান বলেন, আত্মশুদ্ধি ও সংযমের এই মাসে হিংসা, বিদ্বেষ ও দলীয় সংকীর্ণতা পরিহার করতে হবে। তবে সুবিচার নিশ্চিত ও সুশাসন প্রতিষ্ঠার প্রধান দায়িত্ব সরকারি দলের। দল মত নির্বিশেষে দেশ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান বিরোধী দলীয় এই নেতা। আমরা একটি দায়িত্বশীল বিরোধী দল হিসাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে ন্যায় এবং সত্যের পথে, সুবিচার কায়েমের পথে, দুর্নীতিমুক্ত সমাজ গঠনের পথে, মানবিক সমাজ গঠনের পথে আমরা আপনাদের পাশে থেকে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই। মন্ত্রিসভায় তারুণ্যকে উপেক্ষা করা হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দুপুরে রাজধানীর বাংলা মোটরে এনসিপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম অভিযোগ করেন, ভুল ব্যাখ্যা ও সংবিধানের দোহাই দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি। এ সময় সংসদ কার্যকর করতে দ্রুত অধিবেশন ডাকা জরুরি বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশন থেকে আমাদেরকে এবং সরকারের পক্ষ থেকে আমাদেরকে যে চিঠি পাঠানো হয়েছিল সেই চিঠিতে 2টি শপথের কথাই বলা হয়েছিল। আমাদেরকে আহ্বান জানিয়েছিল 2টি শপথ নেওয়ার জন্য। আমরা সেই আহ্বানে গিয়েছি এবং আমরা আমাদের দায়িত্বটা পালন করেছি। আমরা মনে করি আমরা শুধু সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হইনি, আমাদের জনগণ আমাদেরকে পাঠিয়েছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সংবিধান সংস্কার করার জন্য। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, বিএনপি তার দায়িত্ব পালন করেনি। বিএনপি সংস্কারের বিরুদ্ধে, গণরায়ের বিরুদ্ধে অবস্থান করেছে, জনগণ সেটা বিচার করবে। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় 28 জনকে হত্যা মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধেও সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। একই সাথে আওয়ামী লীগের শাসনামলে টাস্ক ফোর্স ফর ইন্টিগ্রেশন সেলে গুম করে নির্যাতনের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং 10 সেনা কর্মকর্তা সহ 17 আসামির বিরুদ্ধে চলা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সকালে এসব মামলার অভিযুক্ত 12 সেনা সদস্যকে ট্রাইব্যুনালে হাজির করা হয়, তবে তাদের মামলার সাক্ষ্য গ্রহণ হয়নি। এছাড়া 2016 সালে গাজীপুরের পাতারটেকে জঙ্গি সন্দেহে 7 জনকে গুলি করে হত্যা মামলার পরবর্তী শুনানি 2রা মার্চ। পরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, সরকার পরিবর্তন হলেও বিচার কাজ স্বাভাবিক গতিতে আইনের পথে চলবে।
ওবায়দুল কাদের সহ বাকি আসামিদের বিরুদ্ধে সেখানে আওয়ামী লীগ যুবলীগের যে সমস্ত কেন্দ্রীয় নেতা তাদের বিরুদ্ধে যে আনুষ্ঠানিক বিচারের পর্ব, সাক্ষ্য গ্রহণ পর্ব, সেটি শুরু হয়ে গেল এবং এটা ক্রমাগত চলমান থাকবে এবং নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে এই মামলার সমাপ্তি হবে ইনশাআল্লাহ। 7 জন ব্যক্তিকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় গ্রেপ্তার করা হয়েছিল, তাদেরকে দীর্ঘদিন গুম করে রাখা হয়েছিল, পরবর্তীতে তাদেরকে এইভাবে গুলি করে হত্যা করা হয়। এই মামলাতে 2রা মার্চ শেখ হাসিনা সহ আসামি জাবেদ পাটোয়ারি, শহীদুল হক সহ বাকি আসামিদেরকে আদালতে উপস্থাপন পূর্বক এই মামলার পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য আদালত নির্দেশ দিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যারা দণ্ডিত হয়েছেন তাদের শাস্তি কার্যকর করার আহ্বান জানিয়েছেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ চলমান রাখার আহ্বানও জানান তিনি। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব কথা বলেন আখতার হোসেন। বলেন, জুলাই গণ অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহিংসতার মামলায় সাক্ষ্য দেবেন তিনি। অপরাধ ট্রাইব্যুনালের 32/25 যে এখানে মামলাটি চলমান রয়েছে, সে মামলায় আমার সাক্ষ্য দেওয়ার কথা। একই সাথে 2021 সালে বাংলাদেশে যে গণহত্যা সংঘটিত হয়, সেই গণহত্যায় আইসিটিতে মামলা নাম্বার 31/25, এই দুটি মামলায় আমার এখানে সাক্ষ্য প্রদান করার কথা রয়েছে। সেই মামলাগুলোতে আমি কবে নাগাদ সাক্ষ্য প্রদান করতে পারবো, সেই খোঁজখবরগুলো নেওয়ার জন্যও আমি আজকে এসেছিলাম। সহিংসতার আশঙ্কা থাকলেও দেশের নির্বাচন হয়েছে শান্তিপূর্ণ পরিবেশে। বিজয়ী ও পরাজিত নেতাদের সাক্ষাতে সৌহার্দ্যের বার্তা মিললেও সংস্কার কমিশনের শপথ ঘিরে তৈরি হয়েছে নতুন শঙ্কা। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত সংবাদ সম্মেলনে উঠে এলো এমনই পর্যবেক্ষণ। প্রার্থীদের ভূমিকা, আর্থিক অবস্থা এবং সুশাসনের প্রত্যাশা নিয়ে সংগঠনটির বিশ্লেষণে বলা হয়, 297 জন নির্বাচিত এমপির মধ্যে 180 জনই ব্যবসায়ী। উপাত্তে জানানো হয় 47.81% প্রার্থীর বিরুদ্ধে মামলা রয়েছে। এদের মধ্যে 33 জনের স্বল্প আয়ের, অন্যদিকে 43 জনের বার্ষিক আয় কোটি টাকার বেশি। শীর্ষ 10 উপার্জনকারীর 9 জনই বিএনপি থেকে নির্বাচিত বলে জানানো হয়। একই সঙ্গে শীর্ষ ঋণগ্রহীতা এবং আয়কর প্রদানে প্রথম 10 জনও দলটির বলে উল্লেখ করা হয়। অভ্যাসগত ঋণ খেলাপিদের কোনোভাবেই তাদেরকে নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়া হবে না। নির্বাচন কমিশন যদি এটা গ্রহণ করত, তাহলে কিন্তু ঋণ খেলাপি মানে কি, যারা অভ্যাসগত ঋণ খেলাপি তারা হলো মানুষের পকেট কেটেছে। তাদেরকে আমাদের আইন ভঙ্গকারীদের কিংবা যারা মানুষের পকেট কেটেছে তাদেরকে আমাদের যে আইন প্রণেতা হিসাবে নির্বাচিত হওয়ার সুযোগ থেকে বঞ্চিত করা যেত। আমরা জানতে চাই কি বিবেচনার সুযোগ দিয়েছে। এদিকে রমজানের প্রথম দিনেই ব্যাপক ক্রেতা সমাগমে জমে ওঠে ইফতারের বাজার। বাহারি ইফতার আর বিক্রেতাদের হাক ডাকে মুখর ছিল রাজধানীর চকবাজার সহ বিভিন্ন বাজার অলিগলি। বড় বাপের পোলায় খায়, সুতি কাবাব, জালি কাবাব, শাহী জিলাপি, শাহী শরবত, নুরানি লাচ্ছি, এমন বাহারি ইফতার কিনতে চকবাজারে ভিড় করেন ভোজন রসিকরা। চকবাজার শাহী মসজিদের আঙিনা ছাপিয়ে এবারের বাজার জায়গা করে নিয়েছে রহমান মেনশন পর্যন্ত। বিক্রেতারা বলছেন, বংশ পরম্পরায় এই ব্যবসার সঙ্গে জড়িত তারা, ছাড় দিতে চান না ঐতিহ্য ও স্বাদে। এদিকে দাম নিয়ে কিছু অভিযোগ থাকলেও ইফতার কিনে খুশি ক্রেতারা। আমাদের এখানে আছে খাসির রান, সুতি কাবাব, চিকেন, কোয়েল পাখি, বড় বাপের পোলায় খায়, ঠোঙ্গা বইরা বইরা লয়ে যায়। পুরন ঢাকার ঐতিহ্য, 400 বছর ঐতিহ্য। সো এটা দেখার পর আসলে লোকটাকে সম্ভ্রম করতে পারিনি, তো ছুটে এলাম পুরন ঢাকায়। প্রথম দিনই এলাম। খাবার আপনার সবই মোটামুটি ঠিক আছে, কোনো দিকে খারাপ না। আপনার দামের দিকটাও ঠিক আছে, মানেও ভালো। এবার আশা করি অনেক ভালো হবে। মানুষের আমদানিও বাড়ছে, দেখা যাচ্ছে ব্যবসা ভালো হচ্ছে। আমাদের মাল আনার সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে। প্রতিদিন 15,000, 20,000, 25,000 ইনশাল্লাহ। এদিকে রমজান উপলক্ষে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। স্বল্প দামে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে রমজানের প্রথম দিনেই টিসিবি ট্রাক সেলে ভিড় জমান ক্রেতারা। যদিও হয়রানির অভিযোগ করেছেন কেউ। সাধারণ বাজার দরের চেয়ে কিছুটা সুলভ হওয়ায় দীর্ঘ সারি দেখা যায় ট্রাক সেলগুলোতে, অপেক্ষাও করতে হয় দীর্ঘ সময়।
ক্রেতাদের অভিযোগ, বিক্রেতারা যথাযথ নিয়ম অনুসরণ না করায় লাইনে দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে। যদিও টিসিবির ট্রাক সেলারদের পাল্টা অভিযোগ ক্রেতাদের দিকে, আবার পণ্য স্বল্পতার কারণে চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না বলেও দাবি তাদের। পুরো রমজান মাস জুড়েই চলবে টিসিবির নিয়মিত ট্রাক সেল কার্যক্রম। এই কার্যক্রমে চিনি, ডাল, তেল, ছোলা ও খেজুর সহ 5টি প্যাকেজ পাচ্ছেন ক্রেতারা। সরকারি ন্যায্য পণ্য এখান থেকে নিলে এখানে এত সুবিধা, একটু কম মূল্যে বা অল্প টাকায় বেতার জিনিস পাওয়া যায়। বাজারে যে দাম আছে তার 3 ভাগ কম। যেরকম তেল 180 টাকা লিটার, এখানে তেল 115 টাকা লিটার পাওয়া যাচ্ছে। দেখেন যে কতটা বিশৃঙ্খলা, পুরুষ মহিলা কেউ কাউকে মানতেছে না, আর ওরাও একটু ধীরগতিতেই মালগুলা দেয়। একটু কিন দিয়ে দেয়, আর না লাগে একটা নাম্বার দেয়, কারণ যারা একবার লয় তারা দিতে আবার মারামারি করে আবার সামনে দেখায়, তার কারণ পিছনের মানুষ পায় না। এপস্টেইন কেলেঙ্কারিতে নাম থাকা ব্রিটিশ রাজার ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, সাবেক এই প্রিন্সের বিরুদ্ধে প্রয়াত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সঙ্গে গোপন তথ্য আদান প্রদানের অভিযোগ এখনও খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও সরকারি পদে থাকা অবস্থায় অসদাচরণের অভিযোগও তদন্ত চলছে। এর আগে রাজপরিবার থেকে বিতাড়িত হয়েছিলেন তিনি, খোয়াতে হয়েছে প্রিন্স উপাধিও। তবে বরাবরই জেফ্রি এপস্টাইন সংক্রান্ত সব ধরনের অভিযোগ ও অনিয়মের বিষয় জোরালোভাবে অস্বীকার করে আসছেন 66 বছর বয়সী অ্যান্ড্রু। তিনি দীর্ঘদিন রয়্যাল নেভিতে কর্মরত ছিলেন। গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৭৫,০০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে বেসরকারি তথ্য অনুযায়ী প্রকৃত মৃতের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি। নতুন গবেষণায় দেখা গেছে 2025 সালের 5 জানুয়ারি পর্যন্ত সেখানে ৭৫,২০০ মানুষ সহিংসতায় মারা গেছেন, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ৩.৪%। এই সংখ্যা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া হিসাবের চেয়ে অনেক বেশি। গবেষণায় আরও দেখা গেছে, নিহতের মধ্যে 56% বেশি নারী, শিশু ও বৃদ্ধ। যুদ্ধবিরতি ঘোষণার পরেও সেখানে শত শত মানুষ মারা গেছেন। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করছে যে যুদ্ধে গাজায় প্রায় ৭০,০০০ মানুষ মারা গেছেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের 2026 সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিবি। 4টি ভিন্ন ক্যাটাগরিতে, যেখানে স্থান পেয়েছেন মোট 28 জন ক্রিকেটার। যদিও এ+ ক্যাটাগরিতে ঠাঁই পাননি কোনো খেলোয়াড়। দ্বিতীয় সর্বোচ্চ এ ক্যাটাগরিতে স্থান পেয়েছেন বাংলাদেশের 3 ফরম্যাটের 3 অধিনায়ক। লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তদের সাথে মাসিক 8 লাখ টাকা বেতনের এই ক্যাটাগরিতে স্থান পেয়েছেন তারকা পেসার তাসকিন আহমেদ। সবথেকে বেশি খেলোয়াড় জায়গা পেয়েছেন ক্যাটাগরি বিতে। মুশফিকুর রহিম, মুমিনুল হক, মুস্তাফিজুর রহমান সহ এই তালিকায় থাকা মোট 11 জন বেতন পাবেন মাসিক 6 লাখ টাকা। ক্যাটাগরি সিতে স্থান পেয়েছেন সৌম্য সরকার, জাকের আলী অনিকরা। এই ক্যাটাগরির মাসিক বেতন ধরা হয়েছে 4 লাখ টাকা। আর সবশেষ ক্যাটাগরি ডিতে রয়েছেন 7 জন ক্রিকেটার। এই ক্যাটাগরিতে থাকা সাইফ হাসান, পারভেজ হোসেন ইমনরা পাবেন মাসিক 2 লাখ টাকা করে বেতন। শেষ করছে এখন চার দিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।